প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনার্স কোচিং সেন্টার অনলাইন ক্লাস আপনারা যারা নিয়মিত দেখে থাকেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ক্লাসটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন, যাতে অন্যান্য শিক্ষার্থী ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারে। আর যদি আপনাদের ক্লাস নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে জিজ্ঞাসা রাখবেন, আমরা যদি আমাদের দৃষ্টিতে আসে ইনশাল্লাহ তার সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা অনলাইনে আমাদের সাথে সরাসরি ক্লাসে যুক্ত থাকেন তাদের কাছে অনুরোধ থাকবে, মিম, সাদিয়া, মনিকা, ঝুমু যারা ক্লাস নিয়মিত করছেন আপনারা অবশ্যই ভিডিওটা যখন দেখবেন অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনাদের পরিচিত যারা ফ্রেন্ডস তারা যেন এই ক্লাসটা দেখতে পারে। তো যাই হোক, আমি সকালে ঘুমাচ্ছি। কোনো দিনের নাম থাকলে তোমার মিম বাকি আপু, ডেটটা মিম আপু সকালে। একটা মিট করে রাখেন। যাই হোক, যেটি বলছিলাম যে আমাদের ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু অধ্যায় শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ইকুয়েশন, জার্নাল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কশিট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এবং সর্বশেষ যেটি করলাম ব্যাংক রিকনসিলিয়েশন করলাম। আমাদের কিন্তু মোটামুটি 6টা অঙ্ক শেষ হয়ে গেছে, আর 3টা অঙ্ক করলে মোটামুটি আমাদের কোর্সটা প্রায় শেষ। তো এর মধ্যে আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ রেকটিফিকেশন অফ ইরর, ভুল সংশোধনী জাবেদা। তো আসলে ভুল ভুল সম্পর্কে তো বলার কিছু নাই। ভুল কি আমরা সবাই জানি, যে কোনো একটা লেনদেন যেভাবে রেকর্ড হওয়ার কথা সেভাবে রেকর্ড না হওয়াটাই হচ্ছে ভুল, নাকি? একটা লেনদেন জি। যেভাবে রেকর্ড হওয়ার কথা সেভাবে রেকর্ড হয়নি, হয়েছে অন্য কোনো ভাবে, সেটাই ভুল। তো বিগত ঘটে যাওয়া ভুল এই সংশোধন করাকে ভুল সংশোধন জাবেদা বা রেকটিফিকেশন অফ ইরর বলে। তো কোনো একটা ভুল আমার সামনে যখন আসবে সেই ভুলটাকে যথাযথ প্রক্রিয়ায় রেকর্ড করাটাই হচ্ছে রেকটিফিকেশন। রেকটিফাই করা, রেকটিফাই মানে কি? সংশোধন করা। তো সংশোধন করা। সামনে সাধারণত দুই ধরনের ভুল, অনেক বিভিন্ন ভুল ধরনের ভুল আসবে, তবে সাধারণত মোটা দাগে যেটাকে বলা হয় মৌলিকভাবে দুই ধরনের ভুল আমাদের সামনে সাধারণত আসবে। সেটা হচ্ছে একপক্ষীয় ভুল আর দ্বিপক্ষীয় ভুল। হ্যাঁ, ভুল বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে সাধারণত দুই ধরনের ভুলের সমাধান আমাদের করতে হয়। এখানে সংশ্লিষ্ট ভুলগুলো উদাহরণ সহ আলোচনা করা হলো। প্রথমে আমরা দেখব একপক্ষীয় ভুল। একপক্ষীয় ভুল মানে হচ্ছে, আমরা তো দ্বিতরফা দুই তরফা দাখিলা পদ্ধতি জানি। দুই তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? কেউ বলতে পারবেন এখানে? দুই তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? আপনারা কিন্তু জানেন, কিন্তু আপনারা বলতে পারেন না, ভুলে গেছি। ভুলে গেছেন। কিন্তু এটা কিন্তু একেবারে ওই যে, মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, যখন আপনি আপনার নাম বলতে পারবেন না। দ্বিপক্ষ একটা বিষয় নিয়ে। বলি, যেহেতু আপনি কমার্সে পড়তেছেন, আপনি মানুষ হিসেবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, আপনি যদি আপনার নিজের নাম বলতে না পারেন তাহলে কি আপনি সুস্থ মস্তিষ্কে নাকি মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ, কি মনে হবে? যখন আপনি আপনার নিজের নামটা বলতে পারবেন না তখন কি নিশ্চয় মনে করতে হবে যে আপনি মানসিকভাবে স্বাভাবিক নেই, অস্বাভাবিক, নাকি? জি। তাহলে কমার্সে পড়ে যদি আপনি দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে না পারেন তাহলে বুঝতে হবে যে আমাদের শেখার মধ্যে এরকম মানুষ সমস্যা রয়ে গেছে। এটা একেবারে মৌলিক একটা বিষয়। আপনাকে যখন জাবেদা করতে বলা হয়, জাবেদা ডেবিট করেন কয়টা পক্ষ দিয়ে? দুটি পক্ষ। সে দুটো পক্ষ কি কি থাকে? ডেবিট আর ক্রেডিট। ডেবিট আর ক্রেডিট। হিসাব বিজ্ঞানে যদি ডেবিট ক্রেডিট না থাকে, হিসাব বিজ্ঞান আছে? জি না। হিসাব বিজ্ঞান নাই কিন্তু। কারণ মূল জায়গা হচ্ছে ডেবিট আর ক্রেডিট। আমাদের হিসাব বিজ্ঞানের যত আলোচনা, সব আলোচনা কিন্তু কেন্দ্রবিন্দু ডেবিট ক্রেডিট। সব আলোচনা, আপনি যে অঙ্ক করেন না কেন, ইকুয়েশন করছেন ডেবিট ক্রেডিট আছে, এবার জার্নাল করছেন তো ডেবিট ক্রেডিট আছেই, অ্যাডজাস্টমেন্ট ডেবিট ক্রেডিট আছে, মার্চেন্ট ইনভেন্টরি করছি ডেবিট ক্রেডিট আছে না? জি। ওয়ার্কশিট করছি ডেবিট ক্রেডিট ছিল, ওয়ার্কশিটে ডেবিট ক্রেডিট ছিল। জি। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেবিট ক্রেডিট আছে। ব্যাংক রিকনসিলিয়েশন করে আসলাম, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট আছে, আছে না? এই যে ব্যাংক রিকনসিলিয়েশন যখন জি। করলাম, করার পরে যখন এরপর আবার জাবেদা চাইছে ওইখানে ডেবিট ক্রেডিট আছে। সুতরাং এই যে কোনো একটা আর্থিক লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট আকারে দুটো পক্ষে যখন রেকর্ড করা হয়, এই রেকর্ড পদ্ধতি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা দাখিলা অর্থাৎ যেখানে পক্ষ থাকে দুটো, একটা ডেবিট পক্ষ আর একটা কি পক্ষ? ক্রেডিট পক্ষ। ক্রেডিট পক্ষ। এবং এখানে অবশ্যই দুটো পক্ষ সমান হতে হবে। দুটো পক্ষ অবশ্যই কি হতে হবে? সমান হতে সমান হবে। হতে হবে। জাবেদা যদি ডেবিট ক্রেডিট সমান না হয় জাবেদা হবে? জি না।
এখন আসেন, তাহলে আমরা এই যে ভুল সংশোধন করবো জাবেদার মাধ্যমে, কিসের মাধ্যমে সংশোধন করব? জাবেদার মাধ্যমে। জাবেদার মাধ্যমে। এখন আমার সামনে দুই ধরনের ভুল আসতে পারে। হতে পারে কোন একটা জাবেদার ডেবিট অথবা ক্রেডিট, যে কোনো একটা সাইডে ভুল হয়েছে, দুই সাইডে ভুল হয়নি, যে কোনো একটা অংশে ভুল হয়েছে, হয় ডেবিট অংশে একটি ভুল স্যার। হয়েছে, না হয় ক্রেডিট অংশে ভুল হয়েছে, তাহলে এটাকে বলা হয় একপক্ষীয় ভুল। অর্থাৎ যেখানে শুধুমাত্র যে কোনো একটা অংশের ভুল হয়েছে, সেই ভুলটা আমার সামনে এসেছে সংশোধন করার জন্য, সেটাকে বলবো আমরা কি? একপক্ষীয় ভুল। এক্ষেত্রে একপক্ষীয় ভুল। দাবেদার ডেবিট বা ক্রেডিট যে কোনো একটি অংশের ভুল হয়ে থাকে, সংশোধনের ক্ষেত্রে শুধু ভুল অংশটুকু নিয়ে জাবেদা হবে। তাহলে একপক্ষীয় ভুলের ডেবিট অংশ ঠিক আছে, ক্রেডিট অংশ ভুল, অথবা ক্রেডিট অংশ ঠিক আছে, ডেবিট অংশ কি ভুল। ভুল। তাহলে যে অংশটা সঠিক আছে তা নিয়ে কি আমার কারণ কাজ করার দরকার আছে? জি না। তাহলে যে অংশটা সঠিক নেই, ভুল, সেইটা নিয়ে আমাকে কি করতে হবে? রেকটিফিকেশন করতে হবে। কাজ করতে হবে। রাইট। মনিকা, রেসপন্স করতে হবে ক্লাসে। মনিকা, আপনার যদি সমস্যা না থাকে, কারণ আপনি বুঝতেছেন কিনা আমি বুঝতে পারছি না, আপনার রেসপন্স একটু কম পাই ক্লাসে। মনিকা, আপনি সুস্থ আছেন আপনি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লাসে মাঝে মাঝে রেসপন্স করবেন, হ্যাঁ। একটা উদাহরণ দেখেন। ও, তার আগে একটা জিনিস দেখে নিই। তাহলে যখন আমরা একটা ভুল অংশ নিয়ে কাজ করব, তাহলে মনে করেন ডেবিট অংশ ভুল হয়েছে, তাহলে ডেবিট অংশকে আমরা সংশোধন করতে গেলে ডেবিটকে হয় আবার ডেবিট করতে হবে, না কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ক্রেডিট করতে হবে। তাহলে একটা নিয়ে যখন কাজ করব তখন জাবেদা তো আমার করতে হবে। তাহলে জাবেদা করতে যে আমি কি একটা আইটেম পাচ্ছি, আর একটা আইটেম কি আমি পাচ্ছি? জাবেদা করতে গেলে আমার কয়টা আইটেম লাগবে? ডেবিট একটা আইটেম এবং ক্রেডিট একটা আইটেম, নাকি? জি, দুইটা। যেহেতু আমি একটা আইটেম পাচ্ছি, সুতরাং একপক্ষীয় ভুল সংশোধনের ক্ষেত্রে আর একটা অংশে কোন অ্যাকাউন্ট আসবে? সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব। কেমন? একটা উদাহরণ দেখেন। অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই টাকা 700। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার হ্যাজ বিন আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট শব্দটা একসঙ্গে, হ্যাঁ, এটা আলাদা না। আন্ডারকাস্ট শব্দটা একসঙ্গে আসবে। তারপরে কারেকশনটা করেই দিই আমরা একবারে। আন্ডারকাস্ট। ওকে। তাহলে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট মানে কম হিসাবভুক্ত হওয়া। আন্ডারকাস্ট মানে কি? কম হিসাবভুক্ত কম হওয়া। হিসাব। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কম হিসাবভুক্ত হয়েছে কয় টাকা? 700 টাকা। এখন এখানে কি আমাকে বলে দিছে নাকি যে অ্যাকাউন্ট রিসিভেবল সাথে সেলসও কম হিসাবভুক্ত হয়েছে, তা কি বলা আছে? না। দেনাদার সৃষ্টি হয় কি বাকি বিক্রয়ের মাধ্যমে না, বা বাকিতে সেবা দেওয়ার মাধ্যমে না? জি। এখন এই দেনাদারের সাথে যে বাকিতে বিক্রি বা বাকিতে সেবাও যে আছে, সেটা কিন্তু আমাকে স্পষ্ট করে বলেনি, শুধু বলেছে অ্যাকাউন্ট রিসিভেবলের পাশে কম হিসাবভুক্ত 700 টাকা। তাহলে এখানে কি আমি অ্যাকাউন্ট রিসিভেবল সাথে সেলস বা সার্ভিসও ভুল বা কম, তাকে আমি ধরে নিতে পারবো ইচ্ছা মতো? জি। সেটা কি ধরে নেওয়া যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল তো কম হিসাবভুক্ত হয়েছে, এটা তো বলাই আছে। আমি কি এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কখন সৃষ্টি হয়? যখন আমরা বাকিতে বিক্রি করি অথবা বাকিতে কি দিই, সেবা দিই, তাই তো? তাহলে এখানে জি। অ্যাকাউন্ট রিসিভেবল তো কম হিসাবভুক্ত আছে বলা আছে, আমরা কি এখান এর সাথে সেলস বা সার্ভিসও কম হিসাবভুক্ত হয়েছে এটাকে ধরে নিতে পারবো ইচ্ছা মতো নিজেদের? হ্যাঁ। না, ধরা যাবে না, কারণ এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সেলস বা সার্ভিসের কোনো তথ্য এখানে নাই। এখানে স্পষ্ট করে তথ্য বলা আছে কার? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। কি কম নাকি বেশি লেখা হয়ে গেছে? আন্ডারকাস্ট মানে এখানে কম কম বা বেশি হিসাবভুক্ত হওয়া। লিখতে তাহলে কম লেখা হয়েছে, তাহলে ঠিক করতে গেলে অ্যাকাউন্ট রিসিভেবল কি করতে হবে? বাড়াতে হবে নাকি আরো কমাতে হবে? বেশি বাড়াতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ বা দেনাদার, বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ডেবিট হবে। ডেবিট। তাহলে আপনি ক্রেডিট করবেন কাকে? ঠিক করতে যে সাসপেন্স আপনি, অ্যাকাউন্ট। হ্যাঁ, ঠিক করতে যে আপনি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলেন, ওকে ফাইন। এখন দুই তরফা আমাদের ক্রেডিট একটা অপশন লাগবে, লাগবে না জাবেদা করতে গেলে? আমি ক্রেডিট করব কাকে? জি। তো যা মনে রাখতে হবে, সাস- একপক্ষীয় ভুল করার সময় আমরা ঠিক করব যখন, তখন ডেবিট অথবা ক্রেডিট একসঙ্গে পাবো, কিন্তু বাকি আরেকটা অংশ যেটা আমরা পাচ্ছি না, তার জন্য আমার আসবে কি? সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স। সাসপেন্স অ্যাকাউন্ট মানে কি? সাসপেন্স মানে কি? অনিশ্চিত। অনিশ্চিত। হ্যাঁ, তাহলে আমার জাবেদা কি হচ্ছে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 700 টাকা। তাহলে একপক্ষীয় ভুল ব্যাপারটা বোঝা গেল কিনা? জি। একপক্ষীয় ভুলের ক্ষেত্রে হয় ডেবিট অংশ আমরা পাবো অথবা কি পাবো?
ক্রেডিট অংশ পাবো। ক্রেডিট বাকি অংশ। অংশটা আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে রেকর্ড করতে হবে। এবার আমরা একটু দেখি দ্বিতীয় ভুলের ব্যাপারটা দেখি। দ্বিতীয় ভুলের ব্যাপারটা কেমন? এখানে বিষয়টা হচ্ছে দ্বিপক্ষীয় ভুল। এক্ষেত্রে এক্ষেত্রে জাবেদার ডেবিট ও ক্রেডিট উভয় অংশের ভুল হয়ে থাকে। তার মানে তার মানে যে জাবেদায় ডেবিটও ভুল আছে, ক্রেডিটও ভুল আছে, দুটোই ঠিক করতে হবে। সেটা হচ্ছে মানে দ্বিপক্ষীয় ভুল, মানে উভয় পক্ষে ভুল আছে। সংশোধনের ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট উভয় অংশে সংশোধন করতে হয়। এক্ষেত্রে সাধারণত অনিশ্চিত বা সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না। আসবে। কারণ এখানে তো আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় অংশে ভুল, তাহলে উভয়টা ঠিক করতে হবে। তো উভয়টা ঠিক করতে গেলে তো আমরা ডেবিট ক্রেডিট আবার উভয় পেয়ে যাবো না? জি। এখানে সাসপেন্ড অ্যাকাউন্ট কিন্তু আসবে না। একটা উদাহরণ আমরা দেখতে পারি। পড়েন, উদাহরণটা কি পড়বেন? মনিকা এ মেশিন হ্যাঁ পড়েন, সাদি আপনি পড়েন। ইনস্টলেশন এ মেশিন ইনস্টলেশন কস্ট টাকা 2,1500 500 wrongly 500 wrongly debited towards account wages ওয়েজেস account। অ্যাকাউন্ট। হ্যাঁ, একটি মেশিন ইনস্টলেশন মানে হচ্ছে সংস্থাপন। ইনস্টলেশন মানে কি? সংস্থাপন সংস্থাপন। ব্যয়। সংস্থাপন ব্যয় কাকে বলে জানেন আপনারা? সংস্থাপন ব্যয় কাকে বলে? যেমন একটি টিউবওয়েল মানে ওই মানে ওটার সাথে আরো কিছু ব্যয় আছে না, যেমন ওই যে মানে টিউবওয়েল লাগানোর একটা খরচ, মানে ওকে টিউবওয়েলটা ওকে ক্রয় ফাইন। করছি এখন। জি জি। ওকে, একটা ধারণা পেলাম সাদিয়া আপুর কাছে। ঝুমুর আপু বলেন তো সংস্থাপন ব্যয় কাকে বলে? কি বিপদে পড়লাম! ভাইয়া খালি প্রশ্ন করে কেন, তাই না? ভাইয়া ক্লাস নেবে, শিখাবে, চলে যাবে। ঝুমুর আপু, সংস্থাপন ব্যয় সম্পর্কে ধারণা আছে? আছে কিন্তু ভুলে গেছি, তাই তো? মনিকা, সংস্থাপন ভাই ব্যয় আমার ধারণা নেই। কমার্স থেকে এসেছেন না অন্য ডিপার্টমেন্ট থেকে? আর্টস। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে, স্বাভাবিক। সংস্থাপন ব্যয়টা কি ভালো করে বুঝে নেন। কোন একটা সম্পত্তি আমরা যখন ক্রয় করি, বা কোনো একটা দেখা যাচ্ছে মেশিন কিনলাম, আমার মনে করেন একটা কলম তৈরির কারখানা, তাহলে কলম তৈরিতে মেশিন লাগবে, একটা মেশিন কিনলাম। মেশিন যে কোম্পানির কাছ থেকে আমরা কিনবো, সেই কোম্পানির কাছ থেকে ওই মেশিন আমাদের কারখানা আনতে হবে না? জি। কারখানায় আনতে গেলে একটা গাড়ি ভাড়া আছে, আছে কিনা? জি। এবার ওই মেশিনটা গাড়ি থেকে নামিয়ে একটা জায়গায় স্থাপন করতে একটা খরচ আছে, আছে? ওই হ্যাঁ। মেশিনটা চালু করতে তেল মোবিল ইত্যাদি একটা খরচ আছে, আছে? জি। তাহলে একটা সম্পদ বা একটা মেশিন ক্রয় থেকে শুরু করে নিয়ে আমার নিজস্ব কারবারে সেটাকে সেটেল করা এবং চালু করার আগ পর্যন্ত যে খরচগুলো হবে, ওই মেশিন সংক্রান্ত খরচ, সেই খরচগুলোকে বলা হয় ওই মেশিনের বা ওই সম্পদের সংস্থাপন ব্যয়। এবং এই সংস্থাপন ব্যয় কোনো ব্যয় না, এটার দ্বারা ওই সম্পদের মূল্য বৃদ্ধি পায়। ওই সম্পদের মূল্য কি হয়? বৃদ্ধি বৃদ্ধি পায়। পায়। আপনি 10 লক্ষ টাকার একটা মেশিন কিনলেন, তার পিছনে বয়ে আনতে একটা ট্রাকের ভাড়া দিচ্ছেন 10,000 টাকা। তাহলে মেশিনের মূল্য কত হয়ে যাবে? 10 লাখ নাকি 10,10,000? 10,10,000 টাকা। 10,10,000। ওই মেশিনটা কারবারে কারখানায় এনে স্থাপন করে তেল মোবিল দিয়ে চালাতে মনে করেন খরচ পড়ে গেছে আরো 10,000 টাকা। মেশিনের মোট ক্রয় মূল্য কত দাঁড়াবে? জি মেশিনের বুঝি ক্রয় নাই। মূল্য কত হবে? 10 লাখ দিয়ে প্রথম কিনেছেন, তো 10,000 পরিবহন করে এনেছেন, স্থাপন করে তেল টেল দিয়ে চালু করতে আরো 10,000 টাকা খরচ হলো, তাহলে মোট ক্রয় মূল্য কত টাকা মেশিনের? 10,20,000 দশ লক্ষ টাকা। বিশ হাজার টাকা কারণ সংস্থাপন ব্যয় দ্বারা সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়। সংস্থাপন ব্যয় দ্বারা সম্পত্তির মূল্য কি হয়? বৃদ্ধি বৃদ্ধি পায়। পায়। কথাটা কি বোঝাতে পেরেছি? মনে রাখতে হবে, কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। সংস্থাপন ব্যয় কি এবং সংস্থাপন প্রভাব কি, এটা কিন্তু ব্যয় হিসেবে ডেবিট হবে না। এই সংস্থাপন ব্যয় দ্বারা সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়। তো যা হোক, একটা মেশিনের সংস্থাপন ব্যয় ছিল কত টাকা? 2500 টাকা। 2,500 টাকা। তো এই যে সংস্থাপন ব্যয়, এর দ্বারা কি ব্যয় বৃদ্ধি পাবে নাকি মেশিনের মূল্য বৃদ্ধি পাবে? মেশিনের মূল্য বৃদ্ধি পাবে। তাহলে মেশিন একটা সম্পদ, মূল্য বৃদ্ধি পেলে ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়। নিঃসন্দেহে ডেবিট, কিন্তু রংলি।
ভুলবশত ডেবিট হয়ে গেছে ওয়েজেস মানে মজুরি। কি? একটা ব্যয়, মজুরি কিন্তু একটা ব্যয়। স্যালারি মানে বেতন, মজুরি মানে ওয়েজেস মানে মজুরি। ঠিক আছে? তাহলে এই যে মেশিনের জি। সংস্থাপন ব্যয় দ্বারা মেশিনের মূল্য বৃদ্ধি না পেয়ে আমরা একটা খরচকে বৃদ্ধি করে ফেলছি। এটা কি ঠিক আছে? না। এটা কিন্তু ঠিক নাই। তার মানে এখানে এখানে কিন্তু প্রভাব পড়ছে দুই পাশে। প্রথমত মেশিনের মূল্য বৃদ্ধি পায় নাই, এই একটা ভুল। দ্বিতীয়ত ওয়েজেস বৃদ্ধি পেয়ে গেছে, মজুরি বৃদ্ধি পেয়ে গেছে, আর একটা ভুল। তাহলে দুটো ভুলকে আমাকে ঠিক করতে হবে। প্রথমে আসেন আমরা মেশিনের জি। মূল্যকে বৃদ্ধি করব, তাহলে মেশিনের মূল্য বৃদ্ধি পেলে মেশিন কি হবে, ডেবিট না ক্রেডিট? ডেবিট হবে। ডেবিট। এবার ওয়েজেস ভুল করে আমরা কি করে ফেলছিলাম? ডেবিট করে তাহলে ফেলছি, এখন তো সেই ক্রেডিট ভুলটাকে হবে। ঠিক করতে গেলে এখন কি করব? ক্রেডিট করতে হবে। যেহেতু ভুল করে ডেবিট করছিলাম, তাহলে ওটাকে ভ্যানিশ করতে বা অমিট করতে গেলে ডেবিট থেকে এখন করতে হবে ক্রেডিট। তাহলে যাবেটা কি বলেন তো আপনারা? যাবেটা কি দাঁড়াচ্ছে? মেশিন কস্ট ডেবিট। কস্ট না, মেশিন আর ডেবিট। ওয়েজেস। মেশিন ডেবিট। মেশিন ডেবিট। আর ওয়েজেস ক্রেডিট। ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। দেখুন যাবেটা মেশিন ডেবিট, ওয়েজেস ক্রেডিট। তাহলে এখানে আমার কি সাসপেন্স আনার কোনো সুযোগ বা দরকার কোনোটা কি আছে? না। এই জন্য বলা হচ্ছে দ্বিপক্ষীয় ভুলের ক্ষেত্রে আমাদের উভয় দাখিলা আমরা পেয়ে যাব। সাধারণত এই জন্য এখানে সাসপেন্সের প্রয়োজন হয় না। কথা কি বুঝতে পেরেছি? জি। এই যে দুটো কনসেপ্ট কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার থাকতে হবে, যে একপক্ষীয় ভুল কি এবং দ্বিপক্ষীয় ভুল কি। আমরা মোটামুটি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে আলোচনার মধ্যে, দেখেন তো প্লিজ। না। ওকে, যদি প্রশ্ন না থাকে আপনারা খুব দ্রুত একটা জাবেদা ছক কাটেন। খুব দ্রুত একটা জাবেদা ছক কেটে ফেলেন। স্ক্রিনে যে অঙ্কটা দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাহ অঙ্কটা সমাধান করব। একটু বুদ্ধতা দিয়ে জাবেদা ছক কেটে ফেলেন। ছক কাটালে বলবেন। জি ভাইয়া, হয়েছে। ছক কাটা হয়েছে? জি। আচ্ছা, ছকের উপরে লিখবেন এই আমরা যে অঙ্কটা করছি অঙ্কের কোনো মালিকের নাম নাই, এই জন্য আমরা মালিকের নাম দিই নাই। আমরা শুধুমাত্র লিখেছি কি রেক্টিফিকেশন, রেক্টিফাইং জার্নাল এন্ট্রিজ। রেক্টিফাইং জার্নাল এন্ট্রিজ। আর আমরা শুরু করে দেখি, একটা ছোট একটা অঙ্ক করি আমরা। দেখুন প্রথম এন্ট্রি দেখুন, এ ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস মানে কি? ক্রেডিট সেলস উম, মানে আহ, ক্রেতা। বাকিতে বিক্রয়। ক্রেডিট মানে বাকি, সেলস মানে বিক্রয়। আচ্ছা, তাহলে বাকি বাকিতে বিক্রয়। বিক্রয় করছি 600 টাকা টু ফায়াদ। তাহলে বাকিতে বিক্রয় যাবে কি হয়? বাকিতে বিক্রয় যাবে কি বলেন? বিক্রয় হিসাব। বাকিতে বিক্রয়। হ্যাঁ, বাকিতে বিক্রি এটা করলে হচ্ছে কি আহ, নগদ বাড়বে নাকি দেনাদার বৃদ্ধি পাবে? ক্রয়। যদি বাকিতে বিক্রি যাবে বিক্রয় দেওয়া হয়। পাওনাটা হচ্ছে debit হবে। কেন পাওনা যায় কেন? আর বাকিতে হচ্ছে বিক্রি, বিক্রয়। বাকিতে বিক্রি করলে পাওনা দেয় না দেনাদার হয়, কি হয়? ও বাকিতে আচ্ছা, যে বিক্রয় বিক্রি করছে করি তাহলে টাকা হচ্ছে আমরা পাবো না। দেনাদার হবে। তাহলে যাবে দেওয়া হওয়া উচিত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল ডেবিট আর সেলস কি ক্রেডিট। ক্রেডিট। কিন্তু রংলি ভুলবশত পাস থ্রো দ্য পার্সেস বুক, কিন্তু ভুলবশত ঢুকে গেছে কোথায়? পার্সেস ক্রয়ের পার্চেস। বইতে, পার্সেসের বইতে। এই করলাম বিক্রয়, ঢুকে হলো ক্রয়ের বইতে, সব ঠিক থাকলো। জি না। তাহলে এখন লক্ষ্য করেন ভালো করে, এটা কি একপক্ষীয় ভুল না দুই পক্ষীয় ভুল বলেন তো আপনারা? দুই পক্ষেও ভুল। দুই পক্ষীয় ভুল। প্রথমত বাকিতে বিক্রয়, এটা তো রেকর্ড হয়নি, উল্টো আবার কি হিসাবে রেকর্ড হয়ে গেছে? ক্রয় বুকে। তাহলে আমাদের প্রথমে এই ক্রয় বুকটাকে আগে ঠিক করতে হবে। দেখুন যেহেতু বাকি বিক্রয়, আরেকটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নগদের সমন্বয় না আসবে নগদে কিন্তু কখনো রেক্টিফিকেশন হয় না। ক্যাশে কখনোই সংশোধন হয় না। তার মানে এখানে যত লেনদেন হবে সব ধরে নিতে হবে কিসে, নগদে নাকি বাকিতে? সব কিন্তু বাকিতে। বাকিতে ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে পার্চেস বুককে ঠিক করব। পার্চেস বুকে ঢুকে যাওয়া মানে কি, পার্চেস কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? পার্চেস বুকে রেকর্ড হয়ে গেছে, তার মানে কি পার্চেস কি কমে গেছে নাকি বৃদ্ধি পেয়েছে?
বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা ভুল। তাহলে পার্সেস বৃদ্ধি পেলে কি আমরা ডেবিট করছিলাম, আর যেহেতু বাকি কথা বলা আছে তাহলে অ্যাকাউন্টস পেবল কি করছিলাম আমরা, ক্রেডিট করেছিলাম। তাহলে ভুল ক্রেডিট করে করেছিলাম। পার্সেস ছিল ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এই ভুলকে ঠিক করতে গেলে এখন কি করব? এখন হচ্ছে ওই যাবে তারা উল্টে যাবে, পার্সেসকে অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পারচেস ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমরা প্রথমে আমরা আগে সংশোধন করে আসি, অ্যাকাউন্টস পেবল ডেবিট আর পারচেস ক্রেডিট। তাই প্রথম সংশোধন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস ক্রেডিট। কত টাকা আমাদের ভুল হিসেবে পার্সেস রেকর্ড হয়ে গেছিল? 600 টাকা। 6,600। হ্যাঁ, 600। তাহলে আমাদের পার্সেস কি ঠিক হয়ে গেল? জি। পার্সেস তো ঠিক করলাম, এবার কি হিসাবে রেকর্ড করতে হবে? ক্রেডিট সেলস, মানে বাকি বিক্রয়, এটা কিরকম রেকর্ড হয়েছে বিক্রয় হিসেবে? জি। বাকিতে কি বিক্রি রেকর্ড করেছি নাকি এখন করতে হবে? করতে হবে। করতে হবে। তাহলে বাকি বিক্রয় যাবে দেখি, বাকি বিক্রয় যাবে দেখি বলেন। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। ভেরি গুড, করে ফেলেন। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট যাবে যিনি বা যারা বোঝেননি রেসপন্স করতে হবে কিন্তু। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এইটুক যাবে কে বোঝেননি প্লিজ রেসপন্স করেন। এখন কিন্তু সহজ মনে হবে, বাট যদি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু পরে তো কঠিন হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি তখন চুপচাপ আছি? জি। তাহলে আমাদের একটা জাবেদা কিন্তু হয়ে গেল। তাহলে এটা কি এক পক্ষ ছিল না দ্বিপক্ষ ছিল জুমুর? বিপক্ষ ছিল। দুই পক্ষ ছিল। আপনারা কি করেছেন? জি। নাম্বার 2, রিপেয়ার্স ফার্নিচার অফ টাকা 1200 হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। ভালো করে খেয়াল করেন। রিপেয়ার, রিপেয়ার মানে কি? মেরামত। মেরামত। আমরা কি মেরামত করেছি? ফার্নিচার। ফার্নিচার। কত টাকা? আসবাবপত্র। 1200 টাকা। ওয়াজ 1200 টাকা। রংলি রেকর্ড, কিন্তু ভুল করে রেকর্ড হয়ে গেছে কি হিসাবে? ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার। এবার কথা হচ্ছে, আমরা এর আগে একটা উদাহরণ বলছিলাম রিপেয়ার এক্সপেন্স, তাই না? এর আগে যে ছোট একটা জি। উদাহরণ বুঝলাম, তো এখানে কিন্তু ছিল ইনস্টলেশন এক্সপেন্স। এখানে কি ছিল? এটা কি ছিল? ইনস্টলেশন। আচ্ছা, ইনস্টলেশন আর রিপেয়ার এর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ইনস্টলেশন আর রিপেয়ারের এটা মধ্যে হচ্ছে সম্পদ, এটা একটা সম্পদ, আর রিপেয়ার এটা হচ্ছে একটা খরচ। মনে রাখবেন, কোনো সম্পদ যদি রিপেয়ার করা হয় ওই সম্পত্তির মূল্য কিন্তু বাড়ে না, ওটাকে রিপেয়ার এক্সপেন্স দেখাতে আলাদা করে। কিন্তু কোনো সম্পত্তি সংস্থাপন জি। ব্যয় দ্বারা সম্পত্তির মূল্য কি করতে হয়? বৃদ্ধি করতে হয়। যোগ করতে তাহলে হয়। এখানে ফার্নিচার রিপেয়ার করতে 1200 টাকা খরচ হয়েছে, এটা কি ফার্নিচারের মূল্য বাড়বে নাকি খরচ দেখাতে হবে? খরচ দেখাতে হবে। খরচের নাম কি? এক্সপেন্স। কি এক্সপেন্স সেটা বলেন? রিপেয়ার রিপেয়ার এক্সপেন্স এক্সপেন্স। ফার্নিচারে। তাহলে রিপেয়ার এক্সপেন্স কি বৃদ্ধি পাবে? রিপেয়ার বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। ক্রেডিট হবে। আর ফার্নিচার কি বাড়বে না কমে যাবে এখন? ফার্নিচার কমবে, ক্রেডিট। তাহলে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ফার্নিচার ক্রেডিট। বোঝা গেল কিনা দেখেন তো। জি। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ফার্নিচার ক্রেডিট, টাকা হচ্ছে 1200। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ফার্নিচার ক্রেডিট, ওটা 2 নম্বর তাই না? জি। ফার্নিচার কত টাকা ছিল? 1,200 টাকা। 1200।
কি হলো আবার? সমস্যাটা হচ্ছে কি, ভাইরাসের সমস্যা নাকি আল্লাহ জানে। কি একটা সমস্যা, একটু লাইনে থাকেন আপনারা। ওকে, তাহলে রিপেয়ার এক্সপেন্স দেবেন, ফার্নিচার কি কত ছিল, 1200 টাকা নাকি? জি। আচ্ছা, অঙ্ক কি মোটামুটি বোঝা যাচ্ছে? জি। খালি আমার সাদিয়া একা একা জিজি করে যাচ্ছে, মিমা জুমু চুপচাপ ঘুমাচ্ছে মনে হয়। মনিকা তো বাদী হয়ে গেছে। মিমা আপু, আপনি কি অসুস্থ নাকি আজকে? ভাই আমাদের এখানে কারেন্ট থাকতেছি না, কিছুক্ষণ পর পর চলে যাচ্ছে। রোশনি শুরু হয়ে গেছে, আপনি প্রথমে আলোচনা মিস করছেন, ওটা একটু দেখে নেবেন ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা ভাই। তা বাসার কাজ হচ্ছে, আলোচনা করব না, এই তিনটে তিনটে আপনারা সমাধান করবেন। এইটুকু হচ্ছে ছোট বাসার কাজ। আমি হচ্ছে এখন এই ক্লাসের ভিডিওটা আর রেক্টিফিকেশন ইউনিটের অধ্যায়ের পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো। আপনারা একটু ডাউনলোড করে নেবেন আর ভিডিওটা দেখবেন, হ্যাঁ? সেই ক্লাসটা বেশিক্ষণ নেবো না। তাহলে এই তিনটে এন্ট্রি আপনারা করবেনই, তার পাশাপাশি ওই অঙ্কের শীট দেখে দু একটা অঙ্ক করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। আর আগামী রবিবারে ক্লাসটা অফ থাকবে। আগামী মঙ্গলবার যদি আল্লাহ বাঁচা রাখে, সুস্থ রাখে সবাইকে, আমরা ইনশাল্লাহ আবার ক্লাসে কথা বলবো সবার সাথে, ঠিক আছে? আচ্ছা। তাহলে আপনারা আজকে এই পর্যন্ত, ক্লাস একটু কম নিলাম, একটু কাজের ব্যস্ততা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।